শেষ হয়ে গেল। ফেলিয়ে দে একে রাখা প্রোগ্রাম নেই। ভুল ক্ষেত্রে কিন্তু যদি শেষ হয়ে গেল নিয়ে বলি কোন জায়গায় আপন আপন পরিজনদের খুঁজবার জন্য রাত্রি তৃতীয় প্রহরে গেল। সেই দিনে যখন আমার ছেলে খুলিতে গেল সবার হাতে মাগো মশাল দেখা গেল। সেই দিনে যখন আমার ছেলে খুলিতে যায় সবার হাতে মাগো মশাল দেখা যায়। সেই দিনে যখন আমার ছেলে খুলিতে গেল সবার হাতে মশাল ছিল। আরে চিন্তা করে দেখুন এদের দিকে হচ্ছে মশালের আলো আলো। আর আমাদের মনে করুন এখন যদি কোনো ছোকরা যে খুইপি যাওয়া হয়, আচ্ছা মাইমা ওই চুমড়া কাটটা নিয়ে যাবে কি যাবে আমাদের এই ছোট দিকে যদি আছে তো টিপে দেখাই আরে যে বোনটা হয়ে বেরিয়ে এলাম সোনাঝুরির বংশে দেখলি তো যদি একটা হাতি বেরোয় না এমন মনটা মেরে দিবে না ছিটিয়াটা চলে যাবো রতনপুর পর্যন্ত নাকি। আমাদের দেখুন চিন্তা করে দেখুন আমাদের টর্চ লাইট চার্জার লাইট আমাদের মোবাইলও টর্চের আলো নাকি রে, হ্যাঁ গ্যাস লাইটও টর্চের আলো নাকি। এত এত আলো বিজ্ঞান বলছে যত খুশি জানলো। আর এটা সে জুমরা কাঠের আলোটি এইখানে আমার আচ্ছা রাজেশ বাবু কোথায় আছে? রাজেশ বাবু আছেন কি? দরকার নেই নাকি। এইখানে আমার একটি প্রশ্ন আছে দেখা আমার যুগে এত আলো বিদ্যুতের আলো তোর কোন জায়গায় মাধ্যমে আমার বিদ্যুৎ পাচ্ছে ওগুলো আমার পাল্লা ধরে আমার কাছে বলো কোনখানাতে তোমার বাবা হেলো জিনিসটা ছিল ওগুলো আমার ভগবান আমার কাছে বলো। তাহলে এই একটি প্রশ্ন আমি করে গেলাম তাহলে এই দিকটা বাদ দিয়ে অন্য দিকে যারা এইখানে কে কে রামায়ণ পড়ছেন একবার হাত তুলুন কেউ আছেন কি না? ঠিক আছে এতখানে একটা অরিজিনাল জায়গা আসা হয়েছে নাকি। হ্যাঁ এই যে আমি জিজ্ঞেস করলাম যে কেউ রামায়ণ কোরআনকে আপনারা এই যে হাত দিয়ে তুলেন নাই এইটি হচ্ছে খাঁটি অরিজিনাল। আমি বলি যাচ্ছি রামায়ণ মহাভারত গীতা পড়ার কোনো দরকার নাই। আমি তো কোন ছায়ের বড় বড় মুনি ঋষিরা পর্যন্ত বলে গেছে ওগুলা পড়ার দরকার নাই। স্বামী বিবেকানন্দ তার কি মান কি সম্মান সে স্বামী বিবেকানন্দ নিজে বলে গেছে গীতা পাঠের অপেক্ষায় ফুটবল খেলা ভালো খেলা বটিটা ঠিক থাকে নাকি। তবু ওগুলো পড়ার দরকার নাই। যদি বলেন কেন ওই রামায়ণে খালি মিথ্যা কথা লেখা আছে, যদি বলেন কোথায় মিথ্যা কথা লেখা আছে, আমি একদিন আমাদের গ্রামে এক মুরব্বী রামায়ণ পড়ছে আর আমি রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি তো এমন একটা জায়গা ঠান্ডায় ঢুকে গেল আইডিয়া আমি 7 দিন খাই নাই 24 দিন ঘুমা খালি চিন্তা করছে বলি বাবা রে এরকম ঘটনা। যদি বলেন কোন দিনটা ঘটনায় রাম বনে চলে যাচ্ছে পিছনে পিছনে লক্ষণ তার সঙ্গে কে গেছিল গো সীতা। যখন জিজ্ঞেস করলাম রামায়ণ কে কে পড়িয়েছেন তখন কেউ বললেন কি করে যে সীতা গেছে সিরিয়ালে দেখেছে সবাই বলছে সিরিয়ালে দেখেছে ঠিক। চিন্তা করে দেখো নাকি চিন্তা করে দেখো গেল কে রাম লক্ষণ আর সীতা। তুমি ভালো করে খবরটা লাগা রামায়ণটা পড়ে এখন রামের বউয়ের নাম কি গো সীতা। আচ্ছা লক্ষণের বউয়ের নাম নাই লক্ষণের কি বিয়ে হয় না বিয়ে হয়েছিল বউয়ের নামটা কি উর্মিলা নাকি উর্মিলা নাকি। চিন্তা করে দেখো রামচন্দ্র বনে বাজারে গেল বউটিকে সঙ্গে নিয়ে গেল লক্ষণ বনে বাজারে যাচ্ছে রে কেন লক্ষণ উর্মিলাকে নিয়ে গেল। তুমি ভালো করে খবরটা লাগা যা
আমার মনে হয় ভিতরে ভিতরে তিনজনের আমার আমার মনে চলে গেল পঞ্চবটি মনে হয় মাগো তবুও ভাষা আমি নিয়ে নিয়ে ভাষা মানে ভালো করিল একটা হরিণ এসে চলে এলো হরিণ দেখে লোক বলে গিয়ে গেল সীতা মায়ের যখন আমার হরিণ দেখতে এলো সোনার হরিণ দেখে লোকটি লেগে গেল এইমাত্র হরিণ দেখে লোকটি লেগে গেল রামচন্দ্রকে আমার বমি করে গেল শোনো শোনো বহু আমার শোনো দিয়ে আমার সোনার হরিণ আমার ধরিয়ে দেওয়া যায় এইবারে রামচন্দ্রকে বাবা রেখায় কার ফটো নিয়ে আমার হরিণ মারতে যায় মায়া বলে হরিণ বলে মায়া বলে কত কিছু বলে রামের আওয়াজ সঙ্গে সঙ্গে করিয়ে দিল হাই হ্যাঁ লক্ষণ বলিবারে পাই মায়ের কানে যখন পৌঁছে আমার গেল সঙ্গে সঙ্গে লক্ষণকে পাঠিয়ে দিল লক্ষণ আমার কর্ম করিল কোন দিকে আমার হরিণ মারতে গেল তু ভাইয়ে যখন আমার হরিণ মারতে গেল একাকিনী সীতাই আমার কুটিরে রহিল যেই মাত্র একাকিনী কুটিরে রহিল লঙ্কার আমার রাজা কর্ম করিল পুষ্পগ্রহ নিয়ে আমার সেই বনাতে এলো একবারে সীতাকে হরণ করে নিল অশোক সামনে মাগো বউনি করে লাগলো এদিকে রাম হরিণ মারিয়ে আইল আরে বলে তোমার আমার হরিণ নিয়ে এলো একবারে ঘুরে গলা থমিয়ে দাঁড়ালো এই মাত্র থমকে আমার দাঁড়িয়ে গেল আর হরিণটাকে সে কাঁধে করে নিয়ে এসছে লক্ষণ কি পুত্র আমি এবার দুম করে সে কুটিরে চলে রামচন্দ্র মনে মনে চিন্তা করছে হরিণটা মিলিয়ে নিয়েছি বউটার কাছে একটু ফুটুয়ানি দেখাবো আর ফুটুয়ানি দেখাবি তার কাছে সে থাকিয়ে তো তাকে তো লঙ্কা রকম নিয়ে চম্প নাকি যখন চলে এসেছে তো সীতা মাকে দেখো তখন রকম ধরিছে ও ভাই দেখ রে সীতা কোথায় গেল ও ভাই সীতা কোথায় গেল ও ভাই দেখ রে সীতা কোথায় গেল ও ভাই এই যে মোরা দেখে গেল এখন কেন না এই যে মোরা দেখে গেল এখন কেন না ও ভাই দেখ রে সীতা কোথায় গেল ও ভাই দেখ রে সীতা কোথায় গেল ও ভাই রোদন করবে করতেন না সে থাকিয়ে তো দেখুই যে সীতা খুঁজে বেড়াচ্ছে খুঁজতে একটি পাখির সঙ্গে দেখা পাখিটির নাম হচ্ছে জটায়ু যে তেনাটিকাটা নাকি যেই মাত্র তেনাকাটার সঙ্গে দেখা হয়েছে জটায়ু বলছে যে রাম এই যে লক্ষণ তোমরা আমাকে চিনবে না কেন আমি হচ্ছে তোমাদের বাবার বন্ধু দশরথের বন্ধু অতএব তোমরা আমাকে চিনবে না কিন্তু রান্নার যা সেন্টটা তুলেছেন কেটে আসছে নাকি তোমরা আমাকে চিনবে না কিন্তু তোমরা খুঁজে বেড়াচ্ছ সীতাকে কিন্তু সীতাকে এখানে পাবে না কেন সীতাকে নিয়ে চলে গেছে লঙ্কার রাজা রাজা যেই মাত্র কথাটি শুনেছে রামের মাথা ঘুরিয়ে গেছে বুঝছি বাবা রে কমলপুর দেখলাম হিতাগড়া দেখলাম শালনী দেখলাম ভগবানপুর দেখলাম বাংলা দেখলাম ভেদুয়াসল দেখলাম না ডাঙ্গারামপুর দেখলাম গোবিন্দপুর দেখলাম বিপরদা দেখলাম এইবারে কাটাকোট দেখলাম লঙ্কাটা কোন দিকে দু ভাইয়ে মিলে লঙ্কা খুঁজে বেড়াচ্ছে খুঁজতে উঠেছে কোথায় কিষ্কিন্ধা রাজ্যে ছিল একটি বড় রাজা রাজাটার নাম জানা আছে কারো কিষ্কিন্ধা রাজ্যে একটা বড় রাজা ছিল কারোর নাম জানেন কি হনুমান কিষ্কিন্ধা রাজ্যে শুনিলেন কিষ্কিন্ধা রাজ্যে একটা বড় রাজা ছিল রাজাটার নাম হচ্ছে ঋক্ষরাজের ছিল দুটি ছেলে একজনকার নাম হচ্ছে বালি একজনকার নাম হচ্ছে সুগ্রীব দু ভাই ছিল দুটি বউ বালির বউর নাম হচ্ছে তারা সুগ্রীবের বউর নাম হচ্ছে রুমা কিন্তু দু ভাইয়ের দুটি বউ হলে কি হবে ওই ভিতরে এটা রামায়ণের কথা আমার মুখে উঠালো রামায়ণে লেখা আছে ভিতরে বালি রাজার সঙ্গে সুগ্রীবের বউ অ্যান্টিসেপ্টিক রিং
মানে বাংলা করে বলতে গেলে ভাসুরের সঙ্গে বউ আসলে লটর যে বাড়ি রাজা বলতে গেলে ফাঁকা ঘর বলে ফাঁকা বতর পেয়ে ওই ভাইয়ের বউটাকে মানে সুগ্রীবের বউকে নিয়ে চমক খালি যারা সুগ্রীবের বউ নয় বালিতে মেরে নিয়ে চলে গেছে, যারা রামের বউ নয় রাবণ রাজা নিয়ে চলে গেছে। যেই মাত্র রামচন্দ্র খুঁজতে খুঁজতে কিষ্কিন্ধারাজকে পাঠিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে সুগ্রীবের সঙ্গে দেখা। সুগ্রীব বলছে তোমরা কারা হে, কোথার থেকে এলি? বলছে আর হইও না। রাম বলছে বলছে আর হইও না, আমরা হচ্ছে অযোধ্যা রাজা দশরথের ছেলে। কি বলবো, এই বীর তিশস্য পালন করার জন্য পঞ্চবটী বনে গেছিলাম। হ্যাঁ দেখো আমার বউটাকে লঙ্কা রাজা রাবণ নিয়ে চলে গেছে। কথাটা শুনে সুগ্রীব হো করে কাঁদতে আরম্ভ করেছে। সুগ্রীব হো করে কাঁদছে। তখন রাম বলছে ওহে সুগ্রীব, ওহে বন্ধু, আমার দুঃখে তুমি এত কাঁদছো। বলছে না ভাই, আমি তোমার দুঃখে কাঁদেই না। তোমার বউটা তোমাদের লঙ্কার রাজা রাবণ নিয়ে গেছে, আর আমারটাকে আমার দাদাই মেনে নিচ্ছে। তাহলে সঙ্গে আমি তাহলে মানে বন্ধুত্ব করে আমার নন্দী বাঁদরকে জড়ো করে রাম আর রাবণ লাগিল লড়াই। আজ আমার কি করতে হবে, ডাক্তার নিয়ে করে দিবে। তবু রামায়ণ লাগিল লড়াই, রাবণ রাজা খানা বেরি ছেড়ে দেয়। যার নাম শক্তি সে রামায়ণে বলল, শক্তি সে দিয়া জমি ঢুকে গেল। এই মাত্র পিঠে আমার ছিঁড়ে দিল ভাই, লক্ষণের বুকে আমার ছিঁড়ে ঢুকে যায়। এই মাত্র লক্ষণের বুকে ঢুকল, আর সঙ্গে সঙ্গে লক্ষণ আমার বেগুন ফুটা ফুটে। একবারে ফুটি যায়, ওই ফুটব ভাই। আর আমাদের মনে করুন এই কাদাগোট গ্রামে কোন লক্ষণ বলে ছোকরা যদি লক্ষণ বলে ছোকরা দেখতে পারবে, কিন্তু তাকে বলি না, উদাহরণ দিচ্ছি নাকি। এই কাদাগোট গ্রামে কোন লক্ষণ বলে ছোকরা যদি বুকে ঢুকে যায়, আমাদের দৌড়াদৌড়ি ছাপাছাপি করার দরকার আছে। কি গো, আমরা কি করবো? হাসপাতাল সঙ্গে সঙ্গে পকেটে হাত ঢুকো, এই মালটা বার করবো। মাইবে এটার কি নাম হে? মোবাইল। এই বাপের কালে দেখেছিস কোনটি ছিল? দ্রৌপদী ছিল, তোর বউয়ের আছে। এই মালগুলো আমরা করছি আমাদের মামুলি ব্যাপার। এক মিনিট দেখো, এই মালটা এই ফোনটা যদি থাকতো রামায়ণে, তাহলে সীতা তুমি দেখো কেন? সীতাকে তো রামচন্দ্র এরকম একটা দিন দিতে পারতো। তোরা আমরা দু ভাই হয়ে চলে যা, কেন একটা ফোন দিয়ে সীতা, তাহলে তো সীতা সুন্দর। তোরা দু ভাই চলে গেছে, শনি মাত্র চলে যা। যেই মাত্র রাবণ রাজা ঢুকে গেল, কেন সীতা তো ফোন করে বলি তুই আছো তো তাড়াতাড়ি পুলিশ ঢুকেছে নাকি? ফোন তো নাই, রাবণ রাজা ঢুকে গেছে। দিয়ে লক্ষণের দিক ঢুকাই দিয়েছে, আমাদের হইলে মামুলি ব্যাপার। এই খাতা করে লক্ষণের দিক ঢুকেছে মামুলি ব্যাপার, সঙ্গে সঙ্গে পকেট থেকে বের করবো। হ্যালো, রতনপুর অ্যাম্বুলেন্স, তাড়াতাড়ি করে খাতা করতে পাঠিয়ে দেন। লক্ষণের খুব সিরিয়াস কেস, এখন এই বাঁকুড়া মেডিকেল কলেজে ভর্তি করতে। আমরা বলি করতাম তো এই সঙ্গে সঙ্গে রতনপুর থেকে অ্যাম্বুলেন্স গাড়ি চলে আসতো, একবারে কাদা বুকে ঢুকে যেত, লক্ষণের সিংহ দরজায় লেগে যেত, সঙ্গে সঙ্গে লক্ষণকে অ্যাম্বুলেন্সে চাপিয়ে দিতাম। সালা গাড়ি সাঁই সাঁই করে দিত, আওয়াজ কি? কি বাবা, এত বড় সিরিয়াস কেসটা নিয়ে রাস্তাটা ক্লিয়ার করতে হবে। এটা কি বলবো, কি বলবো? হ্যাঁ, একবারে বাঁকুড়া মেডিকেল কলেজে ঢুকে দেবো, চার ধরে পাইপ ঢুকে দিতে হ্যাঁ চারিবার করে। তাহলে কত ভুলি ক্ষমা বসে আমরা ভালো করেছে সামান্য পেপলা কাটি হেরো বাম যদি আমার বাবার মাঝে ওই লক্ষণকে কাচের ঘর ঢুকে দেবো। তারপরে বলে কাচের ঘর দেখেছি, তাহলে মিয়া আমাদের খেলি কথা গুড়িয়া করে দিন কাটাচ্ছে। কি বাবা, তারপরে আপনারাই বুঝতে পারবেন রামচন্দ্র পূর্ণ ভগবান, দশরথের ছেলে ভগবান হয়ে বনবাজারে ঘুরে বেড়াচ্ছে। দশরথ রাজা যদি এত মালকড়ি ছিল, কিনা দশরথ রাজা তো কুঞ্জা বসে শান্তি রথ
আর 200 বস্তা অমূল্য সিমেন্টের পঞ্চকোটি বন টাকা পাঠাই দিতে পারতো যে হ্যাঁ দেখ রাম তোকে আমার মনে বাগানে ঘুরতে নয় তোকে একটা পাকা বাড়ি করে দিচ্ছি আমার মার্বেল পাথর বস করে ঠিক আছে সারাদিন দিকে তো পুরো তাল পাতা খেজুর পাতা পলাশ পাতা নিচে বিরাট বড় কুটির করেছে দি কুটির নিচে বাস করছে কে ন রাম লক্ষ্মণ আসছে একটি হরিণ এসেছে হরিণকে ধরছে কাণ্ড রাম আমরা যুদ্ধ লক্ষ্মণ ঢুকে পড়ে আছে না দেখো রামচন্দ্র ঝুমিতে আরম্ভ জমছে কি বাবা তোমারই কথা এলো জমবে না আমাদের কোনো ডাক্তার নাই মেডিসিন নাই ওষুধ নাই ক্যাপসুল নাই ইংলিশ নাই বড় হসপিটাল নাই তাহলে আপনারা বলতে পারেন এদের কি চিকিৎসা ছিল না ছিল এদের কি চিকিৎসা এদের ছিল কবিরাজের চিকিৎসা চিকিৎসা করবে কেন সঙ্গে সঙ্গে চলে এলো একটি মেনি বান্দর এমবিবিএস কলকাতায় পার্সিভ লন্ডন একটি মিনি বান্দর জীবনে কোনদিন ইনজেকশন ট্যাবলেট দেখে নাই সুসেন বৈদ্য তার নাম জীবনে কোনদিন ইনজেকশন ট্যাবলেট দেখে নাই সে নুঠা ঘাস চিরচিরি খাড়ি সাদা করবরি সাদা কম এমনি মোটা একটা শুকনো বুয়ান ডাল এসেছে কাকা বুয়ান ডাল জানেন তো এমনি মোটা একটা শুকনো বুয়ান ডাল এসেছে কি বলছে এটা সর্পবর্ণ আচ্ছা তা বুয়ান ডাল একটি বোঝা কাঠকে চাপিয়েছে বুঝতে পারছেন আর বান্দরের কাজ হচ্ছে বান্দরানি করা এক বোঝা কাঠ চাপাইছে মাথাটাতে শিকড় বাপর লক্ষণকে চিকিৎসা করতে ও রামচন্দ্র পাঠাইছে খবর পাঠাইছে ওদের সুসেন বলতো ভয়ের বড় ব্যাধি মুখে ঢুকেছে তীর তাড়াতাড়ি করে এসে ভাইকে বাঁচা সুসেন বলতে সালা এত বড় ডাক্তার আর ধরে কি বাঁচাবো না দিয়ে একটি বোঝা কাঠকে মাথাটা চাপাইছে শিকড় বাপর আর আমার মতন তো বুড়োর বাড়ি স্কর্পিও না সে বান্দরের কাজ হচ্ছে বান্দরানি করা চিরকালটাতে টুটাল বেলা পাই বলেছি নাকি একটি বোঝা কাঠকে নয় আর একটি লাপে করে চল লক্ষণকে দেখে আসে একটাবে দেখে রাম লক্ষণ কই লক্ষণ ওই যে ফুটে গেছে চেক করছে রাম তোমার ভাই লক্ষণ খুব সিরিয়াস এখন যদি ভাইকে বাঁচাই যাও কতগুলি ওষুধ আছে গন্ধমাদন পর্বতে মৃত সঞ্জীবনী লাবণ্যকারিণী সুবর্ণকারিণী বস্তি সাইকলনী বিশল্যকারিণী এই ওষুধগুলি যদি তাড়াতাড়ি করে নিতে পারে তাহলে তোমার ভাই লক্ষণ বাঁচবে তোমার ভাই লক্ষণ রামচন্দ্র মনে মনে চিন্তা করছে ভাইকে যদি বাঁচাতে হয় ভাইকে যদি বাঁচানো যায় তাহলে সবচেয়ে স্মৃতি মালটিকে সে হচ্ছে বজরংবলী হনুমান আর হনুমানের একটা নাম হচ্ছে মারুতি আর আমরাও জানি মারুতি গাড়ির নামটা বেশি নাকি ওই জন্য হনুমান ওষুধ নিতে গেল কিন্তু হনুমানের মধ্যে ছিল রামায়ণে বলি জাতীয় ওষুধগুলি খুঁজে পেল এত বড় পাহাড়টা বাম হাতে নাই ক্যালেন্ডারে আপনারা দেখেছেন সবাই বাম হাতে করে হনু পর্বত নিয়ে যায় সেই দিনের ঘটনাটা রামায়ণে লিখল যেতে সূর্য আমার কমলালেবু হইল কমলালেবুর মতন যখন করতে যাবে ভাই হনুমানা দেখে আমার ভয় ঢুকে যায় সত্যি সত্যি ক্রিয়ার নিয়ম একটা ছিল একের মধ্যে বাবা ভালো করতে হবে সূর্য রিপিট হয়ে যাবো ডবল হয়ে যাবে এই সময় এরকম লড়াই এখন শোনা মোটা হাত ছাড়ে এই তো হয়ে যাচ্ছে হনুমানের মধ্যে ছিল রামায়ণে বলল অন্য জাতীয় ওষুধগুলি খুঁজে পেল নাই এত বড় পাহাড়টা বাম হাতে নাই এইভাবে আপনারা দেখেছেন সবাই বাম হাতে করে কোনো পর্বত নিয়ে যায় এই দিনের ঘটনা রামায়ণে লিখল এদিকে সূর্য আমার কমলালেবু হইল কমলালেবুর মতন যখন ঘুরতে যাবে ভাই হনুমানের দেখে আমার ভয় ঢুকে যায় সত্যি সেলফি ক্রিয়ার নিয়ম একটা ছিল রাত্রের মধ্যে বাবা ভালো করতে হবে শুধু যদি উঠে যায় তখন বাঁচবে না হনুমানের তখন আমার হইল ভাবনা সঙ্গে সঙ্গে হনুমানের কি কোনো হইল একেবারে সূর্যের কাছে চলে গেল এই মাত্র সূর্যের কাছে চলে আর সূর্যকে যে আমার জিজ্ঞেস হনুমান দেখছে সূর্য যদি উঠেছে এটা লক্ষণ উঠেছে তাহলে সূর্যকে উঠতে দেবো না আর লক্ষণকে উঠতে দেবো নাকি সূর্যের কাছে যে হনুমান সূর্যকে জিজ্ঞেস করছে তুমি কে ভাই হনুমান সূর্যকে জিজ্ঞেস করছে তুমি কে ভাই সূর্য বলছে কেন
আমি ভানু সূর্যের দাদা নাম ভানু দিবাক তখন অভিকর্ণ যেই মাত্র জিজ্ঞেস করেছে নাকি তোমার কি নাম বলছে কেন আমি ভানু সূর্যর ঘুরিয়ে জিজ্ঞেস করছে তুমি কে ভাই বলছে কেন আমি হুনু তুমি কে ভাই না ভানু তুমি কে ভাই না হুনু আর বাকিগুলো বলার দরকার নাই নাকি কি সুন্দর নামের মিল এসব আমরা মিথ্যালি কথায় মানে বন্ধুত্ব করি দি ওই রামায়ণটাই কি বলছে হনুমান আর সূর্য যখন আলিঙ্গন করছে কোলাকুলি করছে ওই অত বড় সূর্যটাকে ভাই হনুমানে বগলে ঢুকাইলো কপরিটা গাঞ্জা মারি রামায়ণটা লিখেছিল হ্যাঁ দাঁড়ান আপনারা বিজ্ঞান বই বলছেন ভূগোল বই বলছেন নাকি মাইকেন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত হে জানা আছে 15 কোটি 15 কোটি কিলোমিটার। ঠিক আমার মনে হচ্ছে কেউ আমার মনে হচ্ছে যখন মাপজোক হচ্ছিল তখন তিনি চেনটা ধরতে দিয়েছিলেন বইয়ে লিখেছে, বইয়ে লেখা আছে। ইনি আগে জিজ্ঞাসা করলাম কি বলেছে কি বলেছে মানুষ যাতে হাসে ভালো লাগবে নাকি তাহলে চিন্তা করে দেখুন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে প্রায় 15 কোটি কিলোমিটার পৃথিবী থেকে সূর্য বড় হচ্ছে 13 লক্ষ গুণ সেটা একটা অগ্নিপিণ্ড আগুনের মতন চার চেহারা সেই সূর্যের কাছে বলছে ভূত ভয় মানুষ বাস করতে পারে না কেন অতি গরম দূরে আছে দ্রুত ভোটগান সেখানেও মানুষ বাস করতে পারে না কেন অতি ঠান্ডা আমরা আছি পৃথিবীতে নাতিশীল জায়গায় না ঠান্ডা না গরম সেই জায়গায় আমরা বসবাস করছি যে এত বড় অগ্নিপিণ্ডটাকে হনুমান বগলে রেখেছে রে এটাকে আমি মেনে নিলাম যে হনুমানের বগলটা পুড়ে না তো বগলের একটা লোমও পুড়ল নাকি এই চৈত্র মাসে বেশি দিন নেই এই চৈত্র মাসে দুপুর বেলা 12টার সময় তুই একটা ফুলম কুচি বগলটা ঢুকাই দেখতে পার একটা বেনি পাতা ঢুকাই দেখতে পার আচ্ছা রান্নাঘরে গ্যাসে রান্না হচ্ছে না কি বল গ্যাসে রামনবমী ঠাকুরদের কাছে এরকম সাইজের রড আছে কি আছে যদি আছে তো একদিকটা একটু গরম করে এনে দেন দেখি আমাকে না মানে আমি আর বকলটা একবার ঢুকাই দেখবো সালা ভুলছে না বকল তাহলে এত বড় সূর্যটাকে হনুমান বকলে রাখলো দেখে তোকে রডটাও রাখতে হবে না দেখ কাকা এখানে বিড়িটা ধরেছে বা দুইজন বকল তাহলে ঠিকা ডালে তাহলে এত বড় সূর্যটাকে হনুমান বকলে রাখলো কি জন্য লম্বুরা নাই বলো ভাইয়া এই একটি প্রশ্ন আমি বুঝিয়ে গেলাম এবারে আমি জায়গা ছেড়ে দিল ওই জায়গাটা ছেড়ে দিল যত আনাগোনা করবেন তত মজা ভালো নাচব আর আমি কেন একা বেশি চেঁচাব আগের বেলায় সমান সমান তাহলে একা কেনা পরিশ্রম করবো ঠিক আছে সমান ভাগ সমান পরিশ্রমই ভালো হ্যাঁ তাহলে আর বেশি করবো না যদি ছেড়িয়ে দিয়ে যাবো আমি কবির কল্পনা তিনখানা প্রশ্ন তোমায় বুঝিয়ে গেলাম বাবা কি জন্য ভগবান দুরকম বিচারটা হইল তবুই আমার ভগবানে আমার কাছে বললো ওই জায়গায় তোমার বাবা বিদ্যুৎটা ছিল তোমার যদি জানা থাকে আমার কাছে বললো কারণে হনুমানের বললেন লুকুরিল নাই তবুই আমার বাবা দেখে জানাবে নাই এই তিনটি কথা আমার জিজ্ঞেস করা হইল এই বলে প্রথম আসল মোর সাঙ্গ হইল এই বলে প্রথম আসল মোর সাঙ্গ হইল ভগবান সে বলে যাবো কি প্যার বল जय जयकार जय जयकार फिर साउंड बोलो फिर साउंड बोलो जय जयकार जय जयकार जय जय जयकार जय महाप्रभु जय जगन्नाथ
জয় নিতাই জয় নিতাই এই সাউন্ডটা লাগাও চ্যাং চ্যাং সাউন্ড লাগাও জয় নিতাই জয় জয় নিতাই জয় নিতাই হরে কৃষ্ণ জয় নিতাই রামণং লক্ষ্মণং সীতাবনং রঘুপতি কাকুষ্টমং করুণাময়ং বিপ্লবীয়ং ধার্মিককো রাজেন্দ্রিয়ং শত্রু সন্ধনং দশরথ তনয়ং শ্যামলং শান্তমূর্তিমং বন্দে লোকহি রঘুকুল তিলকং রাবণারিয়ং। প্রথমে বন্দনা করি মা সরস্বতীর চরণ, তারপরে বন্দি যত দেবী দেবীগণ। আজ নররূপী নারায়ণ সব এসেছেন আসরে, আমি সবাকার পদধূলি তুলে নিলাম শিরে। ধনঞ্জয় নাম আমার জানিবেন নিশ্চয়ই, আমার বাঁকুড়া জেলা ছাতনা থানা কমলপুরে বাড়ি বটে, মিথ্যে কথা নয়। অতঃপর আত্মপরিচয় আমি অল্প কথাই দিলাম বর্ণন, দয়া করে কবি গানটি করিবেন শ্রবণ। যেদিন বিষ্ণুপ্রিয়া রাধিকার কৃষ্ণ বিচ্ছেদ অধিকার, কাকাবাবু মন দিয়ে শুনবেন। যেদিন আউট কমান্ড ইন কমাবেন না, আউট যত খুশি কমান্ড বাড়ানো আমার কিছু যায় আসে না, ইনটা ঠিক আছে। যেদিন বিষ্ণুপ্রিয়া রাধিকার কৃষ্ণ বিচ্ছেদ অধিকার, শত বর্ষ হইলেই সমাপন, নামে মত্ত হই মত্তেই যুগল মিলন, তত্ত্বেই তত্ত্বজ্ঞানী নারদের আগমন। কাকাবাবু বন্দনা গানটা আমাকে শেষ করতে দেন, আপনারা যদি অনুমতি করেন। এর গোষ্ঠী ষষ্ঠী পূজা করে দিয়ে আমি কাদাকোটকে বাদাম ভাজা ডিম সিদ্ধ বিক্রি করতে বসিনি, আর পড়িয়ে পড়িয়ে মাল খেতে বসিনি। আমিও দুটো বই পড়ে এসেছি, কত হ্যালোজিন, কত লাইট, কেন হনুমানের লোম পড়িল না। আমার কাকাকে বলছে বিড়িটা একটু দেন, গোবরটায় ভেসে দেন। আর ছাড়াছাড়ি আর সকাল হয়ে যায় আমার জলন ধরে গেছে। কাকা কি বলছে, শালা জলনটা আমার ধৈর্য নেই। তুই এখানে কবি গান করতে এসেছিস না মারপিট করতে এসেছিস? যেভাবে পাটা চালাইলো কাকা বলবে মিথ্যা বলছি, মিথ্যা বলছি। মা সরস্বতী নিয়ে আবার বন্দনা দোহারি, ওই একেবারে কৃপা করে যে কোনো গান মানে না বলবো, বাউল গান, কবি গান, কীর্তন গান, ছৌ নাচ, বাই নাচ, কাঠি নাচ, একটু ঠাকুরকে ডাকতে হয় বা গুরুদেবকে ডাকতে হয়। তাই বন্দনা গান আমি বেশি সময় নষ্ট করবো না, আমার মাকে ডাকতে কেমন করে দোহারি, ওই একবারে মাগো আমাদের দু কথা গান করার ক্ষমতা নাই, তাই বলছে ও তোর কৃপা বলে আজি জীবি সকলে মাগো বলে মাগো ঢোল ছিঁড়ে দাও, পাটার গোলাতে ধুলো নাকি এই ওটাই নম নম বাগবা দেবী। আমাদেরকে বাঁদর বলছিল, বাঁদরের বাজারটা দেখিলে আমার বিশ্ব বন্দিনী মাগো জয়ন্তী যোগারাধা মায়ের বিনোদন কর ভিতায়ার হম শাসন। এবার শিখি মুখি সুভ্রাদের সৌর বসন, মায়ের কচ্চল পরে তো দুটি নয়ন যুগল, মাগো মুক্তহারে শোভা করে করেছে কোমল। এবার মাঘ মাসে যখন
মাসে সে পঞ্চমী তিথি ওদরে আশা করে দিয়ে থাকে যত হিন্দু জাত মাগো ধূপ দিবি কত লয়াল ষোড়শ প্রচার এবার সাজাইয়া সযতনে অন্ধকারে ধরে বিদ্যার্থী গণে যত হয়ে গাঙ্গুলি সবাই চরণে লাগলে পুষ্পাঞ্জলি সকল যত মাধবী বিগুণয় অধিকার বিজ্ঞান বন্দিনী মাতা জগতের মাতা করুণা নয়নে তুমি শীতলকারে সেই জনাকে বাধা করিবার পারে কব ভয়াই মাগো তুমি কালী দাসে সুরুলিত কাইপরত করিয়া লোকাসে তত দয়া বালি মাগো প্রমাণ বলবি কাশী দাসা বালাঙ্কি হলেন মহাকবি হৃদয়া শোনে বসে আছে সবজনে ইবাদের ভবন মাতায় অথম সন্তানে রাতুল জর বন্দে লইলেন সর আজ বিদ্যা বুদ্ধি কর্মা সুখী এই করিবে ওই বন্দনার সমাধান আরে বলছিলাম বন্দনার বিষয় এটা তো খেলা চলছে তো ধুতি ঘুরে যায় বের গেছে টাকা তাহলে বন্দিরাম বন্দনার বিষয় প্রথমে মায়ের আশ্রয় ওই আবার সর্বজনে করবে তাড়াতাড়ি ওই যে তোমরা করো গৌরী সংগ্রহ যাহা জানো ভালো মন্দ করে রঙ্গ লাগাও তোরা আমরা কবির দণ্ড শোনাই দিই নাকি মা আমরা কবির দণ্ড শোনাই দিয়ে এসে গেছি কাটা করতে মাগো সর্বমণি সরস্বতী মাকে আমার আশ্রয় করে ভাই আজ যারা যেমন ভাব ভাষা প্রকাশ করিয়ে বলিব হে তাই আপনারা শুনিবেন সবাই এই আমার বিপক্ষ পাল্লা দাদা এই আমার বিপক্ষ পাল্লা দাদা জানাইলেন সমাচার করে গেল কবির সূচনা আজকে বাবুরা দিয়েছে বলে তারা তোমরা দুটি দলে বিজ্ঞানের ভক্ত ভাঙাই করো আলোচনা এই আমার লোকের জাতি পরিবার ভাই এই মালটার কি নাম বললো ভাই সে পরিচয় দিচ্ছিল না আমার নাম কি বলছিল কি বলছেন একখানা শুনছিল না কেন ভুলছে ফটিক দাস ফটিক দাস সন্ধি বিচ্ছেদ করলে কি হয় না ফট যুক্ত কি তাই কি বলছে রেখে ফটকা ফুটা বলবো ফটকা বলে দাও এর নাম হচ্ছে ফটিক দাস আর আমার নাম হচ্ছে ধনঞ্জয় যেখানেই ধনঞ্জয় সেখানে আলাদা এনজয় আমার যখন এটা দিয়ে বলি পানি ফটিক দাসের আমার লোকের যাতে করে বাকে ফটে দাসে না মাগো তার সাথে কবি গানে রতি হইলাম এই আমার বন্ধু বড় এসে কথা ভাষণ দিল আজ কাটা কোটে রাসরতে তালা ধরিয়ে আজকে সব জায়গায় বিজ্ঞানকে বড় মূল্য হয় আমার ভগবানের নাম ছগলা খুঁজি পাইছে আজ সাজিত সিঙ্গারা কবি গানে রসে জাগে বাপের বাড়ি গেলে
এরা বামুন ঠাকুর হয়েছে নাকি আসলে আছে অনেক গান দিয়ে মাইতে এসেছে ওই আমার লক্ষ্মীর মোটা রে বাবারে গেছে আর বামুন ঠাকুরের দেবে মোটা মাগো বেশি লক্ষ্মী অন্যায় হলে মাফ করবেন এইগুলো যত মজা কবি গানে তত মজা আছে ভাই খেতে হয় না কবি দুটি মুখের কবি গানে হয় না বাপের গানে তোর মায়াকে দেখা শালা এখন আগুনের গন্ধ হবে না আমার সামনে খিচ্চা খেতে তো মাগো কবি গানে হয় না বাবা একটি দোলে চলে গীতে তলে গানে বাউল গানে একটি দলে চলে তাই বাঁচিয়ে বাইনা দিলেন মতিমান নাকি মাগো কাদা গোটের কমিটি দিলেন সম্মান মাগো কমিটি দলকে আমার বাইনা করে আমার যুগে লাইট ছিল না ওই জুমড়া কাঠার মশালার আলো নাকি বলছে এটাই বলছিল বোকা কথা সবগুলি বলবো নাকি ভালোবাসা করে সবগুলি বলতে হবে তো এই যে শালা আলো আলো করছে সূর্যের থেকে একটা আলোর গল্প বলবো ছোট থেকে বলবো মন দিয়ে শুনবেন মারামারি কাকাবাবু আটকাবেন তো চন্দ্রবাবু মারামারি আটকাবেন মন দিয়ে শুনুন আমার নাম হচ্ছে ধনঞ্জয় দত্ত আর এর নাম হচ্ছে ফটিক দাস গত বছর রঘুনাথপুরে শিবরাত্রি বলেছে বাবা দুদিনের জন্য আমাদের কবিগানের বাইরে তো প্রথম দিন এই ছোকরা আসর থেকে উঠে যাইতে তো আসলে সামনে একটা সুন্দরী মেয়ে ছেলে বসেছে এই পাঠার আমার পছন্দ তো তুই পছন্দ করার কে সবই তো তারে কি নাকি ভাই তারে অ্যাকশন তারে রিঅ্যাকশন তারে প্রোডাকশন শুধু ইনজেকশন তো ভগবানের এমনই যোগাযোগ কি বলছিল মা যাদের বাড়ির মেয়ে ছেলে তাদের বাড়ির যাদের বাড়ির মেয়ে ছেলে তাদের বাড়িতে গান শুনতে আমাদের যদি খাওয়া দাওয়া নিমন্ত্রণ আচ্ছা আচ্ছা তো প্রত্যেকটা গ্রামে দেখবেন একটা নারদ থাকে কি কথা থাকে না এর কথা দিয়ে ওর কথা দিয়ে আমাদের ছোট ছোট কবিগানের দলে একটি নারদ আছে এই যে ল্যান্ড পেটে মায়াকে বসে দিয়েছে সারা মুখটা দেখুন একদম টোটো করে একটু ডাইরেক্ট মেয়ের বাবা চাকরি যে কাকাবু আপনার মেয়ের বিয়ে দিলেন বুঝে দেখো বাবা আমি তো গরিব বৈষ্ণব দিতে থেকে কিছু পারিবারিক সেরকম পাত্র আছে নাকি বুঝে আচ্ছা কি বলছেন আপনার সামনে বসে রয়েছে একবারে বৈষ্ণবের ছেলে ফটিক দাস মেয়ের বাবা বলছে দেখো ভাই ছেলেটিকে আমার পছন্দ আছে কিন্তু আমি কিছু দিতে পারি আর না পারি সারা পছন্দ করার লোককে আমি দেখাবো লাইট কাকে বলে চন্দ্রবাবু আর খাওয়া দাওয়া তো কি বলবো ভাই আষাঢ় মাসের 29 তারিখে এই ঝগড়ার বিয়ের দিন ঠিক হয়েছে এই ঝগড়া যখন করেছে মাগো ইয়া দেখা নাই এম্বাসেডর লেজা করিয়ে নিল গাদা গোটার লোক দেখো তুই কি করে আইছিস মাগো ইয়া দেখা নাই এম্বাসেডর লেজা করিয়ে নিল আরে এক তো করে আগে ঘুরে যেত না জামাই তাহলে একসাথে 56 জন হয়ে গেল ভাই এই ঝগড়াটা দাস হই যেতে আমার যাই এর সাথে তিনজন জামাই বাবু গেল একে নিয়ে মায়া মোটে সাজিজনা হইল গাড়িটা যখন আমার আটা দিল ছিড়িয়ে 11 গাড়ি মুরুলিয়াই ঢুকে পড়ে বড় যত ছেলে মেয়ে জামাই দেখতে এলো নাক লম্বা দিকে পড়ে হেসে বলে তখন একজন জামাই বাবু কি কর্ম করে সকালকে তুলে দিল বলে দেয় পরে একেবারে চামড়া তোলাই মনিত হইল হাজার হাজার লাইট তখন চামড়া তোলাই ছিল হ্যালো দিনের মারকারে তুলি জলে ভাই এর শ্বশুর লাইটকে লোহ রাখে নেয় এদিকে ঘড়িতে 12টা বাজিল এরপরে বীর পালায় উপসোসা দল মেয়েটি প্রথমে ধীরে ধীরে চুপ করে দাঁড়াইল পিড়ের উপরে পিড়ের উপরে যখন আমার মেয়েটা দাঁড়াইল দুজন আমার মুক্তি আমার যখন ভাগিল শুভ দৃষ্টি আমার হয়ে গেল ভাই কখনো লাইনে জলে ছামলা ধরায়
জল মেঘে প্রথমে কি কর্ম করে একখানা মালা নিল দুই হাতে করে ফটিক দাসের গলাতে যতন করাইল এরপরে এর মালা উপস সাধন ফটিক দাসের তখন আবার কি কর্ম হবে একখানা মালা নিল দুই হাতে করে মেয়েটারে গলাতে পরাইবে যায় তার কিরা তখন আমি লোভে দিকে পাই অন্ধকারে কেউ কাউকে চিঠি পাচ্ছে নাই কে বউকে শাশুড়ি চিঠি করে নাই যেই মাত্র একটা মানুষের দেওয়া হলো আর নিজের বউকে বাদ দিয়ে ফটকিয়া শাশুড়ির গলা মালা দিল ছি 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 ছি। পাঠা উঠানা শালা এই তোর লাইট এই তোর হ্যালোজি এই তোর বিজ্ঞান অন্তত আমার জন্য যদি জমরা গানের আলোটা থাকতো মশালা কি চন্দনাথ বাবু ওই শাশুড়ি জায়গা বিয়ে করতে হইতো শালা আমাকে লাইট দেখাচ্ছে লাইট আর লাইট দেখবে দেখাবো কি চন্দনাথ বাবু এখানে হরিনাম সংগীত হয় তো দেখেছেন একটা পঞ্চপ্রদীপ হাতে নিয়ে ব্রাহ্মণরা আরতি করে ওই শুকরা খোল খোল বাজনে আনন্দের গান ধরে সেই আনন্দের গানটা যদি আমি কাটা কাটা করিয়ে দেই গায়ের লোমগুলো পর্যন্ত খারাপ হয়ে যাবে ঠিক 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 আর এই সারাতে আধুনিক যুগে বিজ্ঞানের যুগে কলি যুগে এইদিকে টাকা চাটা করে মারবে ওরে চা আমার এই চা খাওয়া দিয়েছে না গান করতে দিয়েছে নাকি গানটা জমি যাবো চা নিয়ে চলিস কি নাম পড়ে লোকটা হিরো হিরো হ্যাঁ হিরো ঘোষ ঘোষ নাকি না ওই জন্যই বলে হে এই পাত্র পাত্র না আমি বলি দেখছি না গোয়ালা লয় পাত্র গোয়ালা নয় একটা পঞ্চমী ভাবে নিয়ে ব্রাহ্মণরা আরতি করে বৈষ্ণবরা খল খল করে আরতির গান ধরে সেই আরতির গানটা যদি আমি কাটা করতে করিয়ে দিই এরো গায়ের লোমগুলো পর্যন্ত খারাপ হয়ে যাবে। আর এই সালাতে আধুনিক যুগে বিজ্ঞানের যুগে কলি যুগে জাগার বেড়ে যে ভাই এই শালা গান করছে না বমি করছে বুঝা বলো তাই কি বাবা এদের যুগের একটা গান শুনবেন নাকি হবে হবে ভাই পায়ে তোড়া হাতের বালা যদি রাতে সিটি করেতে দিয়ে যাবে রাতে সমানে সমানে বাদাম পাবে বাদাম বাদাম আমার কাছে নেই গো তুমি খাজা বাদা আমার কাছে নেই শুধু আবার কাঁচা বাদাম রিমিক্স বেশ করেছি সেটা যদি একটু করে দিতে হবে নাকি হবে? তো আমাদের পূজা মণ্ডপে আমি দেখি এলাম আসবে সময় পাইছি আমাদের গ্রামে ছেলেগুলো বাজাচ্ছে ভাই আতা গাছে তো পাখি ডালে গাছে আমার কাছে বাদাম কে প্রেমে করে দেব আতা গাছে তো পাখি ডালে গাছে আমার কাছে বাদাম কে প্রেমে করে দেব শালা এলে কোনো গান হইলে গান হইলে আমার যুগের গানটা শুনে না সেই পঞ্চপ্রদীপ হাতে নিয়ে ব্রাহ্মণরা আরতি করেন বৈষ্ণবরা খোল করে পালবে আরতির গান বলেন তো হরি ও রে জয় জয় রাধে গোবিন্দ জয় রাধে রাধে
পরের বছরে কাতারপুরে যখন হরিনাম সংকীর্তন হবে চন্দ্রবাবু আমি বলে যাচ্ছি এই শালা যখন বলছে ভগবানের কোনো দাম নাই মন্দিরে রাধা কৃষ্ণের কোনো দাম নাই তখন মন্দিরে কুঞ্জটার ভিতরে রাধা কৃষ্ণ মূর্তি করার দরকার নাই এই ফটকাকে কুঞ্জটার মাঝখানে বসে এই শালা বসে আজ আর বউকে রাধা নেই মাইনে ভালো ফিটিং করি নাকি মন্দিরে রাধা কৃষ্ণ করার দরকার নাই ফটকার ফটকার বউ পঞ্চবটির দরকার নাই পঞ্চবটি দিয়ে পুকুরের জন্য ছুরি ফেলে দিবে একটা লম্বা থেকে টিউবলাইট নেবেন এই সালা জুড়ে যতক্ষণ যে ওরে জয় জয় গান আরতি করছিলাম না এটা করার দরকার নেই আরতি পার্টি দেখতে সরস্বতী মন্দিরে করছে শিখিলেন মন্দিরে রাধা কৃষ্ণ নাই ফটকা ফটকার বউ পঞ্চবটির নয় একটা টিউবলাইট দিয়ে ওরে জয় জয় গানটার পরিবর্তে দোহারি ও পিরিতি করে সহজনী সহবাই চলে গেলে আর পাবেনি ধনী সহবাই চলে গেলে আর পাবেনি আমি কোরেলে কোরেলে সদনি সহবই চলে গেলে আর পাবেনি ধনী সহবই চলে গেলে আর পাবেনি তিনি কোরেলে কোরেলে সদনি সহবই চলে গেলে আর পাবেনি ধনী সহবই চলে গেলে আর পাবেনি তিনি কোরেলে কোরেলে সদনি সহবই চলে গেলে আর পাবেনি ধনী সহবই চলে গেলে আর পাবেনি তিনি কোরেলে কোরেলে সদনি সহবই চলে গেলে আর পাবেনি ধনী সহবই চলে গেলে আর পাবেনি তিনি কোরেলে কোরেলে সদনি সহবই চলে গেলে আর পাবেনি ধনী সহবই চলে গেলে আর পাবেনি তিনি কোরেলে কোরেলে সদনি সহবই চলে গেলে আর পাবেনি ধনী সহবই চলে গেলে আর পাবেনি কি ভাই ভালো লাগছে লাগছে কাকা বলছে ঠিক আছে ভাই নাকি? ও পিরিতি করেলে করেলে ফটে ভাই সহময় চলে গেলে আর পাবি নাই রে সহময় চলে গেলে আর পাবি নাই আমি কোরেলে কোরেলে ফটি ভাই সহবই চলে গেলে আর পাবি নাই রে সহবই চলে গেলে আর পাবি নাই তিনি কোরেলে কোরেলে ফটি ভাই সহবই চলে গেলে আর পাবি নাই রে সহবই চলে গেলে আর পাবি নাই তিনি কোরেলে কোরেলে ফটি ভাই সহবই চলে গেলে আর পাবি নাই রে সহবই চলে গেলে আর পাবি নাই তিনি কোরেলে কোরেলে ফটি ভাই সহবই চলে গেলে আর পাবি নাই রে সহবই চলে গেলে আর পাবি নাই এই যে গেল তাহলে আমি কি কাকা বাবু আমার যুগে লাইট ছিল না সবগুলি বলবো বাবা এই যে আপনাদের কাদা করে সরস্বতী পূজাকে কেন্দ্র করে এতগুলো লাইট দিয়ে রাজুবাবু জানিয়েছে এই লাইটগুলো কিসের দ্বারা জ্বলছে বাবা ইলেকট্রিকের দ্বারা বা বিদ্যুতের দ্বারা তাই তো বাবা? আমার প্রশ্ন বিদ্যুৎ কয় প্রকার চার প্রকার কি কি না জলবিদ্যুৎ তাপবিদ্যুৎ সৌর বিদ্যুৎ আর পারমাণবিক বিদ্যুৎ তাই তো আমি যদি বলি এগুলো জলবিদ্যুতের দ্বারা জ্বলছে তাহলে আমার প্রশ্ন জল থেকে যে জলবিদ্যুৎ পাওয়া যায় সেই তথ্যটা বিজ্ঞানীরা জানতো জানতো না আমাদের যুগে একজন বিজ্ঞানী জানিয়েছিল যে জল থেকে জলবিদ্যুৎ পাওয়া যায় সে বিজ্ঞানীটার কি নাম তো তার নাম হনুমান হনুমান কখন জানালো না যেদিন পিতৃ সৈন্য পালনেতে রামে গেল বনে এই আমার সঙ্গে সীতা মা জানো কি দেবনে এবার পঞ্চবটী বনে তারা আশ্রয় নিয়েছিল মাগু কানে হয়ে সবার ঘরে সীতা হরণ হয়ে গেল কাকবা জানা নাই এবারে
ডুবা বইল হনুমানে যেই মাত্র হনুমানে সাগরে তেলে দিলে ডুবাইল সাগরে জলটা সেদিন আগুন হয়ে গেল এই ছেলেরা পরে যখন রামায়ণ করে ভাই চলে যায় আগুন সে বুঝতে পেরে যায় ভাগ্য ভালো হনুমানের জলে আগুন দিল আর সেই সূত্র ধরে বিজ্ঞানে জলবিদ্যুৎ ওই আমরা জলবিদ্যুৎ পেল ভাই সেদিন যদি হনুমানে না থাকতো ভাই আমার জলবিদ্যুতের কথা এরা জানতে পারতো না তাহলে যত রকম আবিষ্কারের বিজ্ঞান করে শত্রু পুরাণের এই অবদান প্রমাণ দিয়ে ভালো হেলো দিনের মার গাড়ি গৌরী বলে ভাই এই আমার যুগে কোন জায়গায় লাইট ছিল ভাই হেলো দিনের মার গাড়ি মুঠের দরকার নাই একখানা লাইট আমরা জ্বালিয়ে দিয়েছি ভাই যার নামে সূর্য বটে শুনে চলুন কানে পূর্ব দিকে সূর্য যখন উঠিবে কখনে চারিদিকে আলোকিত প্রমাণ দিয়ে যায় এক আলোয় আলোকিত দেখেছেন সবাই বিজ্ঞানে যদি এতই উন্নত হয় এতদিন আরেকটা সূর্য বিজ্ঞান তৈরি সূর্য তৈরি করতে পারে নাই কালকে একটা সূর্য তৈরি করে ঠাকুর দাদাকে যাই বলবে নাকি ঠাকুর দাদার নাম ভুলে যাবো আমাকে লাইট দেখাচ্ছে তাহলে লাইটে সকাল করে দেবো কাকা কি দরকার অনেক প্রশ্ন থাকে আমাকে আমার যে হনুমানের কেন লোভ পুড়িল নাই সেইটা বেটা জ্বলন ধরে গেছে নাকি হনুমানের কেন লোভ পুড়িল নাই তো তোর কি হনুমানের লোভটা পুড়িল নাই তো সচ্চ হনুমানের লোমটা পড়বে কি করে কাকা কোন বংশের ছেলে জানেন হনুমান সূর্যের নিজের বংশের ছেলে হচ্ছে হনুমান এগুলো বলতো না বলতাম না সূর্য বংশটা কিরকম আদি পুরুষ ব্রহ্মা ব্রহ্মার পুত্র মরিচি তার পুত্র কশ্য তার পুত্র সূর্য তার পুত্র মনু তার পুত্র কোষেন তার পুত্র সুষেন তার পুত্র যুবাশ্য তার পুত্র মানধাত্তা তার পুত্র সরাবর্ত তার পুত্র আর্যাবর্ত তার পুত্র হরিশ্চন্দ্র তার পুত্র ইকাপুর তার পুত্র ইরা ইরার পুত্র রঘু রঘুর পুত্র অজর অজর পুত্র দশরথ দশরথ পুত্র রাম রামের পুত্র লব আর কুশ এইটুকু মাত্র সূর্য বংশ সেই সূর্য বংশের নিজের ছেলেকে না হনুমান এবার হনুমানের লোকটা কেন পড়িল নাই হনুমানের মায় আমি অঞ্জনা পাই 7 দিনের বয়স যখন হনুমানের হনুমানের সেদিন আমার খিদা লেগেছিল অঞ্জনার ঘরে আমার খাবার নাহি ছিল তখন পূর্ব দিকে সূর্য আমার উঠেছিল ভাই কমলা লেবু মনে করে হলু চলিয়ে যায় এবারে দৈব যুগে সেই দিনে সূর্য কখনো হইল হলুর সাথে রাহুল আমার দেখা হয়ে গেল হনুমানকে দেখে রাহুল মিলা তুমি গিয়ে যায় এবারে দেবতা যাই কাছে চলে যায় দেবতা যাই কিন্তু সেদিন কি কর্ম করি বজ্র হাতে হনুমানকে আমার বেরিয়েছিল বজ্রাঘাতে হনুমানকে মেরেছিল ভাই প্রকাশ করিয়া হনু তখন নিচে পড়িয়ে যায় পবন পুত্র হনু বটে কে যাবে না বল ফুল দেখে পবন আমার ওপরে তুলে নিল ধ্যান মার্গে পবন আমার বসেছিল ভাই ধ্যান মার্গে বসে বেটা সব দেখতে পায় দেবতারা এই জ্ঞান করে গেছে ভালো বাতাসটা পবন আমার বন্ধ করে দিল এই মাত্র বাতাস আমার বন্ধ করে ভাই দেবতারা মরতে গেছে ঘোড়া করি